নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথের বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমাদের ভালো লাগার বিষয়। তার কারণ আজকে আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন তিনি হলেন দেবশ্রী। দেবশ্রী, অনেক অনেক স্বাগত। আমার আর দেবশ্রীর কাছে এই বিষয়টা খুব আজকে গ্রহণযোগ্য এবং সত্যি কথা বলতেই আজকে অনুষ্ঠানটা করতে আমাদের একটু অন্যরকমই লাগবে। আর যারা রয়েছেন, যারা অপরিহার্য, কিবোর্ডে রয়েছেন দেবাশিস এবং তবলায় রয়েছেন স্বাগতম। এদেরকে নিয়ে এবং ক্যামেরার পিছনে প্রত্যেকটি ভাইকে নিয়ে আমাদের পথ চলা। শব্দে রয়েছেন আমাদের ভাই রিন্টু, কিন্তু রয়েছেন সঙ্গে আপনারা। আমি বিষয়তে একটু পরেই যাব, কারণ শুরুটা আমাদের হয় একটু অন্যভাবে শুরু হয়। যে গানটি আমি প্রথমে শোনাচ্ছি, কবির 38 বছর বয়সে, একদম প্রথম দিকেই বলা যায়। প্রতিটি জন্মদিনে উনি গান রচনা করেছিলেন। 1306 জন্মদিন স্মরণে সেই গান।
আমাদের আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের দার্শনিক জীবনতত্ত্ব ও নারী প্রবৃত্তি। আমি ওই জন্যই বললাম যে আমার আর দেবশ্রীর জন্য আজকে অনুষ্ঠানটা ভীষণ প্রাসঙ্গিক। আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে একটি কবিতা, কবিগুরুর বাঁশিওয়ালা কবিতাটি আমার ভীষণ মাথার মধ্যে ঘুরছে। দেখো, সেখানে কবি বলছেন প্রথমে, সেখানে তো কবি আমাদের কথাই বলছেন। আমরা বাঁশিওয়ালা অর্থাৎ ঈশ্বরকেই হয়তো বলছি যে ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম, এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? তারপরে তিনি বলছেন, আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তেন, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়, আমাকে তুলে দেননি এপারের পারানি নৌকায়, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালুডাঙায়। এই মেয়ে যখন হতাশা করছে, সেই মেয়েই আবার যখন তার মধ্যে যে ঊর্জা, তার মধ্যে যে স্ফুরণ, সেই স্ফুরণে যখন জেগে উঠছে, তখন কিন্তু সে আবার সমস্ত কিছুকে বিদ্রোহ করে, সমস্ত প্রতিকূলতার প্রতি তার বিক্ষোভ জানিয়ে বিদ্রোহ করে নিজেকে জাগিয়ে তুলতে পারে। কবিগুরু কিন্তু এই নারীর কথাই ভেবেছেন তার প্রত্যেকটি রচনাতে, সে ছোট গল্পের চন্দরা থেকে শুরু করে গানে সর্বত্র সর্বত্র নারীর চরিত্র কিন্তু এক এক রকম ভাবে তিনি এঁকেছেন। একদম একদম কখনো সে আমরা দেখেছি উপন্যাসের ক্ষেত্রেও এবং গানের ক্ষেত্রেও এসছে, কখনো সেই প্রেমিকা, একদম, কখনো আবার সেই এবং দেখো সমাজের মূল স্রোত বা মূল ধারা থেকে রবীন্দ্রনাথের কোনো নারী চরিত্রই কিন্তু খুব একটা পিছিয়ে নেই। একদম, সে ঘরে কাজ করতে করতেও আমরা আসবো, উপন্যাসে আসবো, কিন্তু আমার মনে হয় রবীন্দ্রনাথের নারী চরিত্রের কথা বলতে গেলে তিনটি চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট। এক হচ্ছে চণ্ডালিকা, এক হচ্ছেন চিত্রাঙ্গদা, আর আরেকটি চরিত্র আমার মনে হয় শাস্তি গল্পের ছোট বউ। এই তিনটে চরিত্র তিনটে ক্ষেত্রের চরিত্র, কিন্তু অদ্ভুতভাবে এই তিনটে চরিত্র চলে আসে। আবার ঠিক উপন্যাসে দেখো বিমলা, এলা, বিনোদিনী, প্রত্যেকটা চরিত্র সমাজের বিভিন্ন প্রেক্ষাপটে বসবাস করার পরেও কিন্তু তাদের নিজস্ব একটা বক্তব্য রয়েছে। আমরা আসবো আলোচনায় ধীরে ধীরে, কিন্তু দেবশ্রী গানে চলে যাই। গানের মধ্যে দিয়ে বলছি, এখানেও সেই প্রেম, কিন্তু সেই প্রেম কখনো পূজা, কখনো সেটা ঈশ্বর, কখনো মানব প্রেম। সেখানে বলছেন সেই বন্ধু যে সুখের বন্ধু, দুঃখের বন্ধু, এবং তাকে আমরা স্মরণ করি কখনো পূজার মধ্যে দিয়ে, কখনো আমার সেই জীবন দেবতা ঈশ্বর যিনি তাকে, কখনো আবার প্রেমে। আমার বোঝা বইতে কে বলেছে তোমায় বধূ এত দুঃখ সইতে, আপনি কেন এলে বধূ আমার বোঝা বইতে, কে বলেছে
তোমার কথার প্রেক্ষিতেই বলি, তুমি গানটা শুরু করার আগে একটা কথা বলে না, এই প্রেম কখনো ঈশ্বর কখনো প্রেমী, মানব প্রেম। এক একটা বয়সের এক একটা পরিস্থিতির এক একটা অনুভূতিতে আমরা সেই রূপটা দিতে পারি। ধরো যারা খুব এই মুহূর্তে একটু ছেলে মানুষ মনের, হয়তো তারা সদ্য সদ্য ভালোবাসার বন্ধনে জড়িয়েছে, তাদের কাছেও এই গানটা যেমন প্রাসঙ্গিক। আবার যারা মধ্য বয়সে পৌঁছেছেন বা প্রৌঢ়ত্বের শেষ সীমায়, সেটা তো একদমই রয়েছে, একদমই। যে মানে প্রাণের বন্ধু, বুকের বন্ধু, সুখের একদম। বন্ধু, দুঃখের বন্ধু। একদম। আবার তুমি যদি বলো, তিনি অবশ্যই একদম ঈশ্বর, ঈশ্বর এবং অবশ্যই আমাদের কাছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। বাস্তব কথাই তাই, এটা একদম বাস্তব একদম বাস্তব কথা। এবং সত্যি কথা বলতে কি, এই কথাটা আমার কাছে, আমি বারবারই বলি হয়তো, কিন্তু আমার বারবার বলেও আমার খুব একটা ক্লিশে লাগে না, আপনাদেরও মনে হয় বারবার শুনেও ক্লিশে লাগে না, যে গীতা নয় গীতবিতান, এটা বাস্তব কথা। মানে যা গীতাতে আছে সেটাই গীতবিতান। সেটা তো খুব মানে সংস্কৃতে উচ্চারণ করে পড়তে হয় আমাদের, তো আমরা মানে হয়তো অনেকে বুঝে উঠতে পারি না, বাংলা অনুবাদ করে আমাদের মানে বুঝতে হয়। একটা কি জানো তো, মানে এটা অনেকেই হয়তো একমত হবেন, গান যখন আমরা সুরে গাইছি সেটা একরকমভাবে মানুষের মনের হৃদয়ে পৌঁছচ্ছে, কিন্তু গীতবিতানটা যদি শুধু পড়া যায় সেটা কিন্তু আরেকটা অন্যরকম। হ্যাঁ, আমার তাই মনে হয় যে ধরো আমরা তো কঠিন শব্দ মানে বুঝতে পারি না, তখন বাংলা অনুবাদটা পড়তে হয়। কিন্তু যদি গীতবিতানের শুরু থেকে শেষ পড়ে ফেলা যায় বুঝে, অবশ্যই প্রত্যেকটা কথার মানে বুঝে, তাহলে সম্পূর্ণ গীতা এবং উপনিষদকে আমি আত্মস্থ করে ফেলতে পারি, কারণ রবীন্দ্রনাথ তাই করে গেছেন। এটাই বাস্তব কথা। এবং এর প্রেক্ষিতেই আজকে আমাদের আলোচনা রবীন্দ্রনাথের দার্শনিক জীবনতত্ত্ব ও তার সঙ্গে নারী প্রগতির কথা। কবিগুরু কিন্তু যুগস্রষ্টা যেরকম, তিনি হলেন মানে খুব দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, তো যার জন্য তিনি জানতেন একটা দিন আসবে যখন এই মেয়েদেরকে আর পিছিয়ে রাখা যাবে না, মেয়েরা পিছিয়ে থাকবে না, কেউ পারবে না মেয়েদেরকে জোর করে ঘরের মধ্যে আটকে রাখতে। কবিগুরু কিন্তু যে পরিবেশে বড় হয়েছিলেন সেখানে তিনি নারী চরিত্রের বৈপরীত্য দেখেছিলেন। তার মা এক ধরনের চরিত্রের মানুষ ছিলেন, পরবর্তী পর্যায়ে যখন জ্ঞানদানন্দিনী এলেন সেই পরিবারে একটা মুক্ত হাওয়া তিনি নিয়ে আসতে পারলেন এবং একটা অদ্ভুত মানে অর্গল খোলা স্বাধীনতা যাকে বলে। আধুনিকীকরণের সেই সময় জোড়াসাঁকোতে জ্ঞানদানন্দিনী দেবী তো এনেইছিলেন, পরবর্তীকালে ঠাকুরবাড়ির প্রত্যেকে, মানে সেক্ষেত্রে দেখা গেছে তারা অনেকখানি এগিয়ে গেছে। এবং এমনও হয়েছে মেজদা শেষদা এনাদের তত্ত্বাবধানে সেই সময় ঠাকুরবাড়িতে সকলে যারা আসতেন বউ হিসেবে, তারা কিন্তু তাদেরকে গান, পড়াশোনা সমস্ত কিছু সে তো কবিগুরুর নিজের স্ত্রীর জন্য পড়াশুনোর ব্যবস্থা হয়েছিল এবং তিনি নিজে মেয়েদের জন্য ভগিনী নিবেদিতাকে বলেছিলেন যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে। এই যে একটা এটা কি একটা মানে তোমার এগিয়ে থাকা মানসিকতা, ঠাকুরবাড়ির প্রভাব নিশ্চয়ই এই দার্শনিক জীবনতত্ত্ব গঠনের ক্ষেত্রে কাজ করেছিল, কিন্তু কবিগুরুর নিজস্ব ভাবাবেগ বা নিজস্ব অনুভূতিও এখানে অনেক বেশি কাজ করেছিল, অনেক বেশি। এবং তার পরবর্তী ফসল শান্তিনিকেতন, শ্রীনিকেতন। তো আমরা উপন্যাস ভিত্তিক একটু যাব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের কথাও শুনবো, আপনারাও ফোন করুন আমাদের, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেবশ্রীর গান শুনবো। মানে আমার অবস্থা হয় কি বলুন তো, কোনটা ছেড়ে কোনটা করি, গান শুনতে ইচ্ছা করে অনেক বেশি আমার, তো গানে যাই। হ্যাঁ, প্রভু তোমালাগে আঁখি জাগে, দেখা নাই পাই পথ যায়, সেও মনে ভালো লাগে, প্রভু সেও মনে ভালো লাগে, প্রভু তোমালাগে আঁখি জাগে।
জগৎ মাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে, সাথী নাই পাই তোমায় চাই। সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে। চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা। চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা। কাঁদায় রে অনুরাগে, দেখা নাই পাই ব্যথা পাই। সেও মনে ভালো লাগে প্রভু, তোমা লাগি আখি জাগে। দেখা নাই পাই পথ চাই। সেও মনে ভালো লাগে প্রভু, তোমা লাগি আখি জাগে। আমাদের বিষয় এবার আসি ধীরে ধীরে, আমাদের প্রবেশ করতেই হবে। চলে আসি উপন্যাসের কথাতে, কেননা আমার যেটা মনে হয়েছে আজকে, যে আলোচনা যদি করতে শুরু করি তাহলে কিন্তু এই এপিসোডটি অন্তত গোটা 10 পর্ব আমাদের প্রয়োজন হবে এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ নারী চরিত্রের বিশ্লেষণ করতে, বা তারও বেশি। যদি রবীন্দ্রনাথের প্রত্যেকটা নারী চরিত্রকে ধরে আমরা আলোচনা করি তাহলে 10টা কম করে এপিসোড আমাদের করতে হবে পর পর। কিন্তু আমরা আজকে একটু উপন্যাস ভিত্তিক আলোচনা করি, এবং সেখানে দাঁড়িয়ে সবার আগে যে উপন্যাসটির কথা আমার মনে হয় বলার দরকার সেটি হচ্ছে চোখের বালি। এবং চোখের বালিতে তুমি দেখো দুটি নারী চরিত্র প্রধান। আমি মানে বয়োজ্যেষ্ঠ নারী চরিত্রের কথা বাদ দিলে দুটি নারী চরিত্র সমানভাবে গেছে। একটি হচ্ছে বিনোদিনী, একটি হচ্ছে আশা। কবিগুরু যেন মনে হয়েছে মেয়েদের মনের, আমার এটা মনে হয়েছে, আমি জানি না আপনারা একমত হবেন কি না, মেয়েদের মনের দুটো দিক, মানে দুটো দিককে তিনি ব্যাখ্যা করেছেন। আশা ঘরকন্যা সামলাচ্ছে, দুটো বৈপরীত্য চরিত্র, বিপরীত চরিত্র দুটো। তুমি দেখো আশা ঘরকন্যা সামলাচ্ছে, অত লেখাপড়ার ধার ধারে না, অত প্রগতির কথা ভাবে না। সে জানে স্বামীকে খুশি করতে গেলে তাকে সুন্দর করে নিজেকে তৈরি করতে হবে এবং সংসারটিকে সামলাতে হবে। তাও যে সংসার সামলানোর জন্য সে সম্পূর্ণ তৈরি তা কিন্তু নয়। উল্টো দিকের চরিত্রটা হচ্ছে বিনোদিনী, যে সমাজের বিধবা একটি চরিত্র, অল্প বয়সের বিধবা, তার মধ্যে প্রচণ্ড কোয়ালিটি রয়েছে, পোটেনশিয়ালিটি রয়েছে, কিন্তু সে কিছু করে উঠতে পারেনি। এই একটা চরিত্র, যে চরিত্রটাই কিন্তু মূল চরিত্র পুরো উপন্যাসটাকে টান টান করে ধরে রাখার ক্ষেত্রে। এবং এই চরিত্রকে কেন্দ্র করে মহেন্দ্র এবং তোমার বলো নামটি বিহারী, তাই তো, বিহারী, এই দুটি নাম যেন আবর্তিত হয়েছে এখানে। মহেন্দ্র অনেক নিজেকে মানে কি বলবো, নিজেকে এক্সপোজ করে মানে তার দিকে এগিয়েছে। বিহারী অনেকটা নিজেকে গুটিয়ে রেখে এগিয়েছে। কিন্তু আলটিমেটলি কবি কি করলেন, কবি এগোলেন, বিনোদিনীকে নিয়ে এগোলেন। বিনোদিনী কিন্তু অনেক ডেসপারেট হলো, কিন্তু কোথাও সমাজের কঠিন চোখরাঙানিকে অস্বীকার করলেন। অর্থাৎ সমাজটাকে তিনি গঠনমূলক রাখার জন্যই কিন্তু শেষ পর্যন্ত উপন্যাসে গিয়ে বিনোদিনীকে একটা জায়গায় নিয়ে গিয়ে থামালেন। যদি না থামাতেন তৎকালীন যে বঙ্গীয় সমাজ হয়তো রেড়ে করে উঠতো যে না, এটা তো হতে পারে না, এটা তো নষ্টাচার হচ্ছে, ভ্রষ্টাচার হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকে আলোচনাটা, মূলত এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। তো তোমার যদি কিছু বক্তব্য থাকে, চোখের বালি ধরো, আমি আমারটা বললাম, তোমার উপলব্ধি। উপন্যাসটি রচনা হয়ে যায় তখন কবি বলছেন তার স্মৃতিকথাতে যে যেদিন উনি এটা শেষ করলেন সারা রাত ঘুমোতে পারিনি,
কারণ বিনোদিনীকে একটা জায়গায় থামাতে হয়েছিল আমায়। মানে সেই সময় সমাজে কখনোই তিনি আর ওই আশালতা যে চরিত্রটি, সেটি সেই সময় একদম আইডিয়াল চরিত্র ছিল। ফলে সেখান থেকে কখনো তিনি আর বিনোদিনীকে মাথা তুলতে দিলেন না। তিনি বললেন একেবারে এখানে থামাতে হবে। তখন তিনি বলছেন যে খুব খারাপ লাগছে, কিন্তু কোথাও একটা আমাকে থামাতে হলো বিনোদিনীকে। এবং তার স্মৃতিকথায় আমরা দেখতে পাই যে বিনোদিনী চরিত্রটা তিনি যখন তৈরি করছেন, সেটার মধ্যে দিয়েও কিন্তু সমাজের পরিবর্তন, হ্যাঁ, সমাজের পরিবর্তন হচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তা ভাবনার সবটাই পরিবর্তিত রূপ সেখানে ধরা পড়েছে। কিন্তু আমাদের কিন্তু এভাবেই আজকে আলোচনাটা এগোবে, তার সঙ্গে সঙ্গে গান তো থাকবে। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। নয় গো বনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে। নয় গো বনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। সবার পানে যেথায় বাহু পসার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। সবার পানে যেথায় বাহু পসার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে
গানটা, আর এই গানটা আমার আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের দুটো গানের মধ্যে একটি গান, একটি হচ্ছে বরিশধরা মাঝে আর একটি হচ্ছে বিশ্বসাথে। আমার মনে হয় কি সবাইকে একসাথে নিয়ে চলার একটা একদম গান। নিয়ে চলে। আর মানে এই যে দার্শনিক, কত বড় দার্শনিক ছিলেন মানুষটি ভাবো। 49 বছর বয়সে মাঘোৎসব উপলক্ষে রচনা, গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে। মানে তিনি একদিকে কথা যেমন বলছেন, তার পাশাপাশি বলছেন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। আমি একটা কথা বলি, আবার তখন তিনি তিনি আবার বলছেন যে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, আলো সেই তো তোমার আলো। এই আলোই হচ্ছে শক্তি। শক্তি, এবং এই আলোই হচ্ছে সেই ঈশ্বর যার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি। এবং অদ্ভুতভাবে এই আলোর বিচ্ছুরণ না ঘটলে যেমন আমাদের দিন শুরু হয় না, আলোর বিচ্ছুরণ আমাদের মধ্যেকার আলোর বিচ্ছুরণও ঘটতে হবে, তাহলে আমাদের চেতনার বিকাশ হয় না, এটা বাস্তব কথা। এবং আমাদের আজকের এই অনুষ্ঠান করতে বসে রবীন্দ্রনাথের দার্শনিক জীবন তত্ত্ব নিয়ে আমরা বহু কথা বলেছি, এর আগে বহু কথা বলেছি, কিন্তু তার সঙ্গে নারী প্রগতি কিভাবে জড়িয়ে রয়েছে না, তার দর্শন চিন্তায় তিনি নারীকে কিন্তু ঘরের থেকে বার করেছেন। তার দর্শন চিন্তায় তার যোগাযোগের চরিত্র যদি আমরা দেখি, সেখানে কিন্তু দেখেছি কুমুদিনী একদম নব্য যুগের একটি মেয়ে, সে কিন্তু তার স্বামী মধুসূদনকে মন থেকে ভালোবাসতে পারেনি। এই ভালোবাসার মধ্যে কবি কিন্তু কোনো অন্যায় দেখেননি। তিনি বলছেন যে মধুসূদন, তিনি দেখাচ্ছেন মধুসূদন আজকের যুগের অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান, বিদগ্ধ মানুষ, কিন্তু তিনি জানেন না যে স্ত্রীর অনুভূতিপূর্ণ হৃদয়কে কী করে জয় করতে হয়। তো এবার তার স্ত্রী কী করে তাকে ভালোবাসবে যে তার অনুভূতিকেই গুরুত্ব না দিতে পারে? ঠিক একইভাবে দেখো, মানে যখন আস্তে আস্তে নারী চরিত্র অনেকখানি পাল্টাচ্ছে ওনার সাহিত্যের মধ্যে দিয়ে, স্ত্রীর পত্র, ওরে বাবা, এটা নিয়ে আসবো আলোচনায়, বলো বলো। মানে সাংঘাতিক প্রতিবাদ। মানে তুমি ভাবো উপন্যাসের শুরুটা, মানে এক স্ত্রী সেখান থেকে তার সমস্ত অভিজ্ঞতা, তার দুঃখ কষ্ট যন্ত্রণা, তিনি বেরিয়ে আসতে বাধ্য হচ্ছেন কোথাও। তা সেটা কোন সময় লেখা, এবং সেই সময়ে এই চেতনা, এটার বীজ বপন করে দিয়ে গেছেন কিন্তু রবীন্দ্রনাথ। একদমই তাই। আরেকটি উপন্যাসের কথা আলোচনায় আসতেই হবে, সেটি হচ্ছে শেষের কবিতা, লাবণ্য এবং কেতকী। এই দুটো নারী চরিত্র কি অসম্ভব, একটা দুটো বিপরীত মেরুর নারী চরিত্র ওই অমিতকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, এবং আমাদের প্রত্যেকটা মানুষের চোখের উপর থেকে পর্দা সরাতে সরাতে গেছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি দমদম থেকে রিনা সেন বলছি। বলুন। বলছি দার্শনিক নিয়ে তো কথা হচ্ছে, উপন্যাস নিয়ে কথা হচ্ছে, এবং সেই সঙ্গে আলো নিয়েও আলোচনা হচ্ছে। খুবই ভালো লাগছে আপনাদের পরিচালনা বা ওনার গান, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। বলুন। আমি একটা গানের রিকোয়েস্ট করবো, যদি এই গানটা শোনান আমি খুব উপকৃত হই। বলুন। আলো আমার আলো গো, আলোই ভুবন ভরা। আচ্ছা, এই গানটা যদি একটু শোনান খুব ভালো লাগবে। নিশ্চয়ই। ধন্যবাদ রিনা। এই গানটির একটা ব্যাখ্যা হচ্ছে, এই গানটা আমরা সবাই যারা ছোটবেলায় গান শিখেছি, দুটো গান শিখেছি, একটা হচ্ছে সারা জীবন দিল আলো, আর একটা হচ্ছে আলো আমার আলো গো। সেই আলো তুমি একটু আগে বলছিলে। হ্যাঁ, তখন যেভাবে শিখেছিলাম, যখন বড় হয়ে এই গান শুনেছি এক অন্য মানে, আর এখন এই অনুষ্ঠান করতে গিয়ে এই গানের একটা আলাদা মানে আমার চোখের সামনে ধরা পড়ে। এই আলোটা একটা পাওয়ার। কবির অনেক গানেই কিন্তু দিনের শুরু এবং দিন অবসান, মানে একটা জীবনের শুরু এবং শেষ, এইভাবে তিনি দেখেছেন। কবি বলেছেন অনেক ক্ষেত্রে, অনেক জায়গাতেই গানের মধ্যে দিয়ে, ঘর নয় পথ, মিলন না বিরহ, দিন নয় রাত্রি। সেক্ষেত্রে যখন আমরা গানগুলো করি দেখেছি যে দিনের একটা সূচনা, সেখানে কিন্তু সুখ দুঃখ কষ্ট, একটা জীবনচক্র, আবার যখন শেষ হচ্ছে সেই ফিরে আসা, এবং এই যে চক্রটা, এটা কিন্তু তার গানে বারে বারে এসেছেন, এবং সাহিত্যের মধ্যে তো এসেছে। মানে জীবনেরও শুরু আর শেষের মধ্যে যে ফারাকটা রয়েছে। এবং যখন আমি শোনাবো, যখন দিনের শেষে যখন ফিরতে হবে তাকে, তখন তিনি যদি সেই একা, কোনো পথিক যদি না থাকেন সাথে,
তিনি যদি একাই থাকেন তাকে একাই ফিরতে হচ্ছে। একটা গান নিয়ে ভীষণ মানে বিরোধ আছে, দিনের শেষে ঘুমের দেশে, কিন্তু গানের কথাটা নিয়ে তো কোনো বিরোধ থাকার কথা নয়, কারণ এই কথা কবিগুরুরই লেখা। সেখানে তিনি বলছেন না যে দিনের আলো যার ফুরালো সাঁঝের আলো জ্বলল না, এই যে কথাটি, এ তো জীবনের সায়ান্নে এসে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের উপলব্ধি যে সত্যি কি আমি আলোর দেখা পেলাম, সত্যি কি আমি আলো জ্বালাতে পারলাম। এই উপলব্ধি তো আমাদের মনে হয় সকলেরই হয় জীবনের সায়ান্নে যখন সে পৌঁছায়, প্রান্তে যখন সে পৌঁছায়। তো এই ঘাটের কাছেই বসে থাকা, আমাদের ঢেউ গুনে যাওয়া, কোনো না কোনো সময় তড়িয়ে আসবে এবং সেই তড়িতে আমাকে উঠে যেতেছে পড়তে হবে। বলেই আসু সময়। একদম। চলো গানে যাই আমরা। তব প্রেম সুধারসে, তব প্রেম সুধারসে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধারসে, তব প্রেম সুধারসে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধারসে। কোথাকে আছে নাহি জানি, কোথাকে আছে নাহি জানি, তোমার মাধুরী পানে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধারসে, তব প্রেম সুধারসে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধারসে, তব প্রেম সুধারসে। আমরা এবার আসবো শেষের কবিতা, লাবণ্য এবং কেতকী। আমি আগে দেবশ্রীকে বলবো, দেবশ্রী কিভাবে দেখেছো তুমি এই দুটো চরিত্রকে? দুটো চরিত্র তো সম্পূর্ণ দুরকম। একজন একটি মানুষ, তাকে ঘিরে দুজনের স্বপ্ন, এবং শেষের কবিতা বোধহয় আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় এবং লেসন একটা একটা শিক্ষা তো বটেই। আর যেখান থেকে শুরু হয়েছে, তার অনেক আগে ঘরে বাইরে যেখান থেকে শুরু হয়েছে, সেখান থেকে তুমি দেখো নারী প্রগতি আর কোথায় তিনি নিয়ে গিয়ে দেখিয়েছেন, মানে আস্তে আস্তে যেন এটার একটা উত্তরণ ঘটেছে। আর অবশ্যই এটা তো একটা আমাদের কাছে এখনও শেষের কবিতা একটা অন্যরকম অনুভূতি। তুমি যখন ঘরে বাইরের প্রসঙ্গ আনলে, তাহলে আমার যেটা মনে হয়, ঘরে বাইরেতে আমরা দেখেছি বিমলাকে কেন্দ্র করে দুটি পুরুষ চরিত্র, আর শেষের কবিতায় দেখেছি অমিতকে কেন্দ্র করে দুটি নারী চরিত্র। অর্থাৎ যুগ যে এগোচ্ছে, মানুষ যে ভাবনা চিন্তায় স্বাধীন হচ্ছে, সে কথাটি রবীন্দ্রনাথ তার উপন্যাসের পর্যায়ক্রমে তিনি ভাগ করে দিয়ে গেছেন। একদম।
বিমলা চরিত্র যখন আমরা দেখছি, সেখানে কিন্তু তখনও নারী প্রগতি তো রয়েছে, তাকে তৈরি করা হচ্ছে সমাজের উপযুক্ত করে, বাড়িতে মেয়ে মেনে তাকে শিক্ষিত করা হচ্ছে, তাকে তৈরি করা হচ্ছে, ইউরোপীয় কালচারের সাথে পরিচিত করা হচ্ছে, পোশাকেও তৈরি করা হচ্ছে, পোশাকেও, আচারেও তৈরি করা পোশাক হচ্ছে। আশাক, তার গান, তার শিক্ষা, সমস্ত কিছুর মধ্যে দিয়ে। এখানে অনুশাসন কোথায় বলো তো? মেজে বউঠান। একদম ঘরে বাইরেতে যখন তার স্বামী বিমলাকে চাইছে বিমলা বাইরে বেরোক, বিমলা যুগের সঙ্গে তাল মেলাক, অনুশাসন চরিত্র হচ্ছে মেজে বউঠান। সে সম্পূর্ণভাবে ঘর এবং বাইরের মধ্যেকার যে চৌকাঠ, সেই চৌকাঠের কাজটাও কিন্তু একটি নারী চরিত্রই করে গেছে। এবং খুব রবীন্দ্রনাথ এই নারী চরিত্রটিকে, আমার যেটা মনে হয়েছে, আমি কিন্তু যখন পড়েছি উপন্যাসটা বারবার পড়ে আমার যেটা মনে হয়েছে যে এই চৌকাঠ হচ্ছেন মেজে বউঠান, যিনি বারবার ওই হোঁচট খাইয়েছেন বিমলাকে, এটা যাবো কি যাবো না। দেখবি ঘর থেকে বেরোতে গেলে যদি চৌকাঠের, আমরা একটু অন্যমনস্ক হয়ে চৌকাঠে হোঁচট খাই, হ্যাঁ, তো এই চৌকাঠটি হচ্ছে মেজে বউঠান। আমি জানি না তুমি কিভাবে দেখেছো, আমার এটা মনে হয়েছে। এবং বিমলার যে বলতে পারো বিমলার মানসিক গঠন, সমস্ত কিছু তার পরবর্তীকালে বহু উপন্যাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা কিন্তু একটা নারী শিক্ষা তো বটেই, একটা আলোর পথ দেখিয়েছেন। কবিগুরু বলেছেন না যে নারীকে আপনার ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। এই কথাটি, এই কবিতার এই কথাটাকে কবিগুরু তার প্রত্যেকটা উপন্যাস, প্রত্যেকটা গীতিনাট্যে বা বিশেষ করে নৃত্যনাট্যে তিনি কিন্তু বারবার সেটাকে দেখিয়েছেন। তুমি সাপমোচন বলো, তুমি শ্যামাই বলো, তুমি চিত্রাঙ্গদাই বলো, আমি যদি আবার চণ্ডালিকাই বলো, সেখানে কিন্তু মেয়েরা চাইছে কোথাও সমাজের অনুশাসন, সেটা কেউ ভাঙতে পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। চিত্রাঙ্গদায় পুরুষ নারীকে আমরা দেখলাম, সে কিন্তু একটা সময় সমাজকে মেনে নিল, সে তার মধ্যে নারীত্বকে চাইলো। অদ্ভুত না, কোথাও একটা বৈপরীত্য তার চরিত্রের মধ্যে কাজ করলো। আমরা এভাবেই এগোই। আমাদের সঙ্গে একজন বন্ধুও রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি ওরগ্রাম থেকে মনোজ মন্ডল বলছি। সুপ্রভাত বাবা। হ্যাঁ, সুপ্রভাত। আপনি কোথা থেকে ফোন করেছেন? ওরগ্রাম। ওরগ্রাম, আচ্ছা। আমি জায়গাটি কোথায়? বর্ধমান জেলার ওরগ্রাম, যেটা আসগর আলী খাঁ যেখান থেকে ফোন করতেন, যে গ্রাম থেকে। ও আচ্ছা, বলুন বলুন বলুন। হ্যাঁ, মাস্টারমশাইয়ের গ্রাম। আর সুপ্রভাত আপনি চিনতে পারলেন না? শিশু দিবসে আমরা প্রোগ্রাম করে এলো যে বাচ্চা মেয়েটি পাতলা করে। আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমার পাশে বসেছিল বাচ্চা মেয়েটি। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন। আমি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি, বলুন। আচ্ছা, বলছি আজকে দিদির গান খুব ভালো লাগছে। আর উপন্যাস তো এখন তো আর কেউ পড়ে না, আর রবীন্দ্রনাথকে কেউ জানতেও চায় না। রবীন্দ্রনাথ জিনিসটা কি, রবীন্দ্রনাথ কি সমাজকে দিয়ে গেছে, সেটা কেউ জানতেও চায় না। আর আমার একটা বিশেষ কথা আপনাকে বলার ছিল, যেটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে যে ছেঁড়া কাটা চলছে, হয়তো আপনি কালকে দেখেছেন নাকি জানি না, জি বাংলা সারেগামাপা অনুষ্ঠানটি, আমরা আলোচনা সেই করতে অনুষ্ঠানে চাই। মম চিত্তে নিতে নিতে যে গানটা যেভাবে গাওয়া হয়েছে, আমার মাঝে রবীন্দ্রনাথকে ওপর থেকে টেনে নর্দমায় নামিয়ে দিয়েছে। আজকে মানুষের রবীন্দ্রনাথ সম্বন্ধে যে ধারণাটা হওয়া উচিত ছিল ভারতবর্ষের মানুষের কাছে, সেই ধারণাটা মানুষ ভুলে গেছে, রবীন্দ্রনাথকে ভুলে গেছে। রবীন্দ্রনাথকে এত নিকৃষ্টভাবে ব্যবহার করছে নিজেদের রুজি রোজগারের জন্য, এটা আমার খুব খারাপ লাগে দিদি। আপনাদের মাধ্যমে চাই এটা যেন আপনারা একটা সংগ্রাম করে বন্ধ করুন, অন্তত পক্ষে স্বরলিপিটা মেনে গানটা গান। প্রথম কথা বলি, রবীন্দ্রনাথ তো জিনিস নন। রবীন্দ্রনাথ একটি স্বতন্ত্র সত্তা, ঈশ্বর। যারা রবীন্দ্রনাথকে এই জায়গায় নিয়ে যেতে পারবেন, রবীন্দ্রনাথ তাদের জন্য। রবীন্দ্রনাথ নিজেকে সেভাবেই তৈরি করে রেখেছেন, তৈরি করেছেন, যে তিনি কিন্তু একদিকে যেমন ক্লাস পিপলদের জন্য, আর একদিকে তিনি মাস পিপলদের জন্য। তিনি বলছেন একদিকে যে যেথায় থাকে সবার অধম দিনের হতে তিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার নিচে সবার পিছে সভারাদের মাঝে। আবার তিনি কোনো জায়গায় বলছেন যে অর্গল ভেঙে বেরিয়ে আসার কথা। আমি একটা কথা বলি, আপনি পার্টিকুলার কোনো চ্যানেলের কথা বলছেন। প্রথম কথা, এই ধরনের রিয়েলিটি শোগুলো আমার কাছে মনে হয় একটা ব্যবসা ছাড়া আর কিছু নয়, এক। দ্বিতীয় কথা, সেখানে যারা গান গাইছেন, আমি তাদের থেকেও বলবো অনেক বেশি দায়ী তারা যারা জাজমেন্টে রয়েছেন। কারণ যারা জাজমেন্ট করছেন, হ্যাঁ,
যারা গ্রুম করছেন, হ্যাঁ গ্রুমিং করছেন, যারা যারা তৈরি করছেন তারা, এবং যারা জাজমেন্টে রয়েছেন তারা। আমি কেন বলবো, আমি ধরো জানি না, আমি হয়তো নব্য গ্রুমার, আমি গ্রুম করে দিলাম, তুমি জাজমেন্টে রয়েছো, তুমি রবীন্দ্রনাথকে জানো না, তাহলে তো তোমার ওই চেয়ারে বসার যোগ্যতাই নেই, এটা আমার মনে হয়। আর যে কাটাছেঁড়া চলছে না, দেখুন আমি একটা কথা বলি, গতকাল রাত্রে আমি যখন একটু চলে আসি অন্য প্রসঙ্গে, গতকাল রাত্রে আমি আজ সারাদিন করতে বসে আমি একটা কথা বলেছি, এই দিশাহীন অর্থ বিপ্লব চলছে তো আমাদের এখন, বিপ্লব হচ্ছে ঠিকই কিন্তু আলটিমেটলি তাদের কোনো দিশা নেই। তো আমি যেটা বলেছিলাম যে ভেনিজুয়েলাতে যখন তাদের মাদুরো প্রেসিডেন্ট যখন বাতিল করলো, সেই টাকা বাতিল করার 48 ঘন্টার মধ্যে তাকে প্রত্যাহার করতে হলো কি না, দেশের জনগণ বিদ্রোহ করলো। তারা বললো আমাদের তো সময় নেই, আমি লাইনে দাঁড়াতে পারবো না, একজন মারা গেল, সঙ্গে সঙ্গে তাকে উইথড্র করতে হলো। হ্যাঁ, জানুয়ারি অবধি তিনি উইথড্র করলেন, মনে হতে পারে যে সাময়িক কারণে তিনি সাময়িক সময়ের জন্য উইথড্র করলেন, কিন্তু উইথড্র তো করলেন। আমরা ভারতবর্ষের মানুষ বিপ্লব করছি, চিৎকার করছি, টিভিতে বলছি, গসপিং করছি, কিন্তু আলটিমেটলি আমরা টাকার জন্য দীর্ঘক্ষণ এটিএমের বাইরে দাঁড়িয়েও আছি, এটিএমের সামনে যাচ্ছি, কার্ড নিয়ে পৌঁছাচ্ছি, ঝাঁপ পড়ে গেল, টাকা নেই, আমরা গালাগালি করছি, কিন্তু ফিরে এসে আবার পরের দিন গিয়ে লাইনে দাঁড়াচ্ছি। এই হচ্ছে আমাদের প্রতিবাদ। তো সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে নিয়ে এই যে কাটাছেঁড়া চলছে, এ তো আপনার সুরের কাটাছেঁড়া, তালের কাটাছেঁড়া, রবীন্দ্রনাথের চরিত্রের কাটাছেঁড়া চলছে। কই আমরা প্রতিবাদ করছি, সেই লোকটির সঙ্গে হাসি মুখে আমরা ছবি তুলে আবার মোবাইলে আপলোডও করছি, এটাও আমরা করছি। এটাই আমাদের লজ্জা, সব থেকে লজ্জা আমাদের মেরুদণ্ডটা নেই, খুব নরম মেরুদণ্ড। প্রতিবাদ আমরা করছি ভাই, আমরা করেও চলবো। এবং প্রতিবাদটা কোথায় জানেন তো, এই মুহূর্তে রমরম করে লারেলাপ্পা গান চলছে চতুর্দিকে, আপনার ভালো নাও লাগতে পারে দেবশ্রীর এক নাগারে রবীন্দ্রনাথের গান গেয়ে যাওয়া, কিন্তু এটাই আমাদের প্রতিবাদ, যে আমরা শুধু রবীন্দ্রনাথকে নিয়েই কথা বলবো সকালবেলার এই 2 ঘন্টা সময়, অন্য কোনো বিষয়ে যাব না। দেখি না আগামী 10 বছর পরে প্রজন্ম তৈরি হয় কি না। আমি 100% আশাবাদী প্রজন্ম তৈরি হবে যারা রবীন্দ্রনাথকে সঠিকভাবে জানবেন এবং বুঝবেন এবং তার প্রয়োগ করবেন। রবীন্দ্রনাথ কিন্তু শুধুমাত্র জেনে বুঝে নিজের আত্মস্থ করে রাখার জায়গা নয়, রবীন্দ্রনাথকে ব্যবহার করতে হবে। কীভাবে? আমার আচারে, ব্যবহারে এবং সমাজ গঠনের কাজে। রবীন্দ্রনাথের দার্শনিক জীবনতত্ত্ব ও নারী প্রগতি। এবং আমাদের সঙ্গে রয়েছেন দেবশ্রী, আর দেবাশিস রয়েছেন কিবোর্ডে, স্বাগতম রয়েছেন তবলায়, রয়েছেন আপনারা যারা রবীন্দ্রনাথকে জানেন, বোঝেন এবং জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। কারণ প্রত্যন্তর একটি গ্রাম থেকে প্রতিবাদ উঠেছে, এটা আমাদের ভালো লাগার জায়গা। আর সব থেকে বড় কথা যে উনি একটি বেসরকারি চ্যানেলের কথা বলছিলেন, আমি তো বলবো সিটিভেনের কথা, যারা প্রতিদিন শুরুটাই হচ্ছে মানে রবীন্দ্রনাথকে। তা এটাও তো একটা শিক্ষা। আমি ওটা যেমন দেখছি, ভালো লাগছে না, গ্রহণ করছি না, আমি এখান থেকে যদি শেখার থাকে, ভালো লাগার থাকে, আমি নিশ্চয়ই দেখব, শিখবো। এবং আমার মনে হয় মানুষের কাছে সকালটা খুব ভালো একটা উপহার যায়। একদম। এর রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ যেটা উনি বলছিলেন যে পড়েই না, কেউ জানেই না রবীন্দ্রনাথ, এটা হতে পারে, তবে এই প্রজন্মকে তার জন্য দোষ দেওয়া যায় না, সেটা আমার মনে হয়। একটি অনুষ্ঠানে আমি গিয়ে পুরবিদির সাথে আমার আলাপ হয়েছিল, পুরবী মুখোপাধ্যায়। পুরবিদি বললেন, আমার 2টো কথাতে না ভাই খুব আপত্তি, জানো তো, এই যে রবি ঠাকুর বলো, কেন বলো, রবীন্দ্রনাথ বলবে, ওনার তো একটা নাম আছে। আর বড্ড আজকাল ভুল সরে রবীন্দ্রনাথকে গাওয়া হচ্ছে। তো আমি বলেছিলাম, দিদি আমরা হচ্ছে সেই চ্যানেল যারা 17 বছর, তখন 17 বছরই বলেছিলাম, যে 17 বছর ধরে প্রতিদিনের রবীন্দ্রনাথ বলে একটি অনুষ্ঠান করেছি, অভ্যেস করার চেষ্টা করেছি মানুষের, এবং করাতে পেরেছি। আমরা 2% হলেও কাজটায় হয়তো এগোতে পেরেছি। কোথায় আজকে প্রতিবাদটা, কিন্তু এটাও তো একটা প্রতিবাদ। হ্যাঁ, এবং এই কথাটা না, এই যে মানে আমরা জাগাতে পেরেছি মানুষকে, এই কথাটার উপলব্ধি আমি আজকে এখানে বসে অনুভব করলাম, যখন ওই গ্রামটা আমি চিনিও না, বর্ধমানের কোন একটি গ্রাম, হ্যাঁ উনি দেখছেন, হ্যাঁ ওনার যে সমস্যা, এটা তো একটা সত্যি একটা বাস্তব, এটা সামাজিক সমস্যা, সামাজিক অবক্ষয়ের দিক, এবং সেখান থেকে ফোন করছেন, এটা তো নিশ্চয়ই এই প্রতিবাদটা হচ্ছে বলেই। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, বন্ধুর সাথে কথা বলে কিন্তু তোমার গানে যাব দেবশ্রী। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি মুক্তিদি বলছি। দিদি বলুন। তনুশ্রী, তোমার যে কথা বলছো আজকে, আমার গলায় কান্না এসে যাচ্ছে, উদ্বেল হয়ে রয়েছি আমি তোমার কথা শুনে, আর প্রত্যেকটা চরিত্রের ব্যাখ্যা শুনে আমি উদ্বেলিত, বহু লোক হয়তো উদ্বেলিত, কিন্তু আজকে নতুন সমাজ সে পরিষ্কার বলে দিচ্ছে আমাদের যে তোমাদের পুরনো চিন্তাধারা ছাড়ো,
একমাত্র রবীন্দ্রনাথই কি দার্শনিক, একমাত্র রবীন্দ্রনাথই কি লেখক? বা এরকম আমাদের বলছে যে পুরনোকে ছাড়ো, নতুনকে নেবার ক্ষমতা গ্রহণ করো। আজ 80 বছর বয়সে আমাদের এই কথা শুনতে হচ্ছে, এবং রবীন্দ্রনাথের চরিত্রকে নিয়ে পর্যন্ত অনেকে অনেক ঠাট্টাইয়ের কি করছে, সেগুলো আমাকে এই বয়সে শুনতে হচ্ছে। এবং তোমাদের তারপরে এই প্রোগ্রাম শোনবার সময় আমি কেবল ভাবি যে কিভাবে প্রতিবাদ করলে এই জিনিসটাকে আমরা ছিনিয়ে নিতে পারবো। আমরা সারা এই 2 ঘন্টা ধরে রবীন্দ্রনাথের কথা শুনে বাস্তবে যখন ফিরে আসি টিভি বন্ধ করে, তখন আমাদের সত্যি কান্নায় আমার চোখ ভরে যায়। এইটাই বলতে চাইছি, আর কিছু না। যা হোক করে একটা ব্যবস্থা করো তোমরা। ধন্যবাদ মুক্তিদি। এই ব্যবস্থা তো আপনারাই করবেন, আমাদের তো আমরা শুরু করেছি এবং আমরা জানি এটার শেষটা কোথায় আছে আমরা নিজেরাও জানি না। এই যে আপনি বললেন যে এখনকার কেউ কেউ বলছেন যে পুরনোকে ছাড়ো, নতুনকে নিয়ে চলো, তো পুরনো যা করে গেছে তোমার সেই কোয়ালিটি আছে তো করার? এই প্রশ্নটা তাকে করা উচিত। যারা যারা এই কথা বলছেন যে রবীন্দ্রনাথ যা করে গেছেন ওখান থেকে বার করে নতুন করে রবীন্দ্রনাথকে নিয়ে ভাবনা চিন্তা, রবীন্দ্রনাথ কেন, তুমি নিজেকে নিয়ে ভাবছো না কেন? তোমার নিজের কোয়ালিটি, তোমার নিজের সৃষ্টি নিয়ে তুমি ভাবছো না কেন? একটা মানুষকে নিয়ে ব্যবসা করা অনেক হলো, এটা আমাদের প্রতিভা, দেখে নিই। দেখো, যাই বলো না কেন, মানে এটা যারা বলেন যে রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্র সাহিত্য বা রবীন্দ্রনাথকে এখন আর গ্রহণ করবেন না, এরকম আর কি, যেটা আমার মনে হয় এটা সে না, কথা। মানে একদমই মানে সেই শিক্ষা, সেই বোধ, এটা খুব দরকার। শোনো, আমি না নিজে ভীষণ মনে করি যে পুঁথিগত শিক্ষাই সব নয়, আমার নামের পিছনে অনেক ডিগ্রি, এটা সব নয়। রবীন্দ্রনাথের কটা ডিগ্রি ছিল, কিন্তু রবীন্দ্রনাথের যে শিক্ষাবোধ, রবীন্দ্রনাথের যে আধুনিক মানসিকতা, এই মানসিকতা আজকের যুগের ডিলিট করা মানুষের আছে তো? আমার প্রশ্ন গানগুলোর ক্ষেত্রে যদি এটাই বলো, তো। গানের আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, দেবশ্রী। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে নীলকমল সরকার বলছি। নমস্কার দাদা, বলুন। নমস্কার। আপনাদের এই রবীন্দ্রনাথ এবং নারী প্রগতি, এটা একটা বর্তমান সমাজের জন্য একটা নতুন দিশা বলে মনে হয়। তার কারণ রবীন্দ্র উপন্যাসকে যদি আমরা পর্যালোচনা করে দেখি, তাহলে দেখতে পাবো যে 1983 সালে উনি বউ ঠাকুরানীর হাট দিয়ে শুরু করলেন। 1900 নয়, 1800 বলতে পারেন, কিন্তু 1883, হ্যাঁ 1887-তে রাজর্ষি, এবং তারপর দীর্ঘ 16 বছর তিনি বিভিন্ন ছোট গল্প, কাব্য এ সমস্ত নিয়ে চর্চার পর 1903-এ যখন তিনি চোখের বালি লিখলেন, এবং চোখের বালির মধ্যে যে কেন্দ্রীয় চরিত্র হিসেবে আমরা বিনোদিনীকে পাচ্ছি, এই বিনোদিনী চরিত্রটা কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয় যেন আজ 21 শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়েও মানে সম্পূর্ণভাবে আধুনিক। এবং যে বৈধব্য জীবনের মধ্য দিয়ে যে একটা প্রতিবাদ, নারী চরিত্রের যে মূল দিকটা তিনি তুলে ধরেছিলেন, যে শুধুমাত্র জীবনটাকে একটা চাকরিদানের মধ্যে আবদ্ধ রেখে একটা সংকীর্ণ চিন্তা ভাবনার মধ্য দিয়ে নিজেকে অতিবাহিত করা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই কোনো নারী চরিত্রের মধ্য দিয়ে দেখেন না, যে জিনিসটা আমরা বিনোদিনীর মধ্যে পাই। আরেকটা জিনিস এই চোখের বালি উপন্যাসের মধ্য দিয়ে আমাদের সাহিত্য সমাজের প্রধান দিকটাকে প্রকাশ করেছিলেন, সেটা হলো এর আগে যদি আমরা উপন্যাসগুলোকে দেখি, তাহলে দেখতে পাবো বঙ্কিমচন্দ্র বা আরো যে সমস্ত উপন্যাসিকরা ছিলেন, তারা মূলত 3টি চরিত্রকে নিয়ে উপন্যাসের কেন্দ্রবিন্দুগুলোকে পর্যালোচনা করেছে। বিষবৃক্ষে বা কৃষ্ণকান্তের উইলে যদি দেখি, সেখানে ভ্রমর, রোহিণী, সূর্যমুখী, কুন্দনন্দিনী, নগেন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম তার চোখের বালি উপন্যাসের মধ্য দিয়ে 4টি চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আমাদের সামনে উপস্থাপন করলেন: মহেন্দ্র, বিহারী, বিনোদিনী, আশালতা। এবং এই যে চতুর্মুখী মনস্তাত্ত্বিক কাঁটাছেঁড়া, সেটা কিন্তু আমরা রবীন্দ্রনাথের উপন্যাসেই বিনোদিনী চরিত্রকে কেন্দ্র করে তার মনস্তাত্ত্বিক
সাহিত্যিক পর্যালোচনাটাকে প্রথম আমরা উপলব্ধি করি। এবং পরবর্তীকালে দিদি বললেন যে ঘরে বাইরের যে বিমলা চরিত্র, একটা চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকেও নিজেকে যে বিশেষ জায়গায় উত্তরণের জন্য নিখিলেশের সাহায্য নেওয়া এবং সন্দীপের প্রতি তার মনের দিক থেকে অনেকটাই নিজেকে দুর্বল তৈরি করে নেওয়া, সেই সময়ের 1916 খ্রিস্টাব্দে ঘরে বাইরে প্রকাশিত হয়। রাজনৈতিক অস্থিরতা, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদ স্বরূপ বাংলার মাটি বাংলার জল গানের মধ্য দিয়ে প্রকাশ করছেন। এবং এই যে একটা চার দেয়ালের আবদ্ধ বিমলা চরিত্রটা, সেখানেও কিন্তু এক বিশেষ প্রতিবাদ, আমরা নীরবতার মধ্য দিয়ে প্রতিবাদ, নীরব প্রতিবাদ যেটাকে বলা হয়, আমরা বিমলা প্রতিবাদ আমরা আসবো আলোচনা, আমরা আসছি। তার আগে একটু দেবশ্রীর গান শুনে নিই। অনেকক্ষণ আমরা কথা বললাম, একটু গানে যাই। যেথায় তোমার লুট হতেছে ভুবনে, যেথায় তোমার লুট হতেছে সেইখানে মোর চিত্ত যাবে কেমনে, যেথায় তোমার লুট হতেছে ভুবনে, যেথায় তোমার লুট হতেছে। সোনার ঘটে সূর্য তারা নিচ্ছে তুলে আলোর ধারা, সোনার ঘটে সূর্য তারা নিচ্ছে তুলে আলোর ধারা, অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে, যেথায় তোমার লুট হতেছে ভুবনে, যেথায় তোমার লুট হতেছে। যেথায় তুমি বস দানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে, যেথায় তুমি বস দানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে,
আমরা চলে আসি ঘরে বাইরের কথা। তিনি দাদা উল্লেখ করলেন ঘরে বাইরের বিমলা চরিত্রে যেটা আমার মনে হয়েছে বিমলার বিদ্রোহের থেকেও এখানে নিখিলেশ, মানে নিখিলেশ এই পুরুষ চরিত্রটা আমার কাছে, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি যখন ঘরে বাইরে পড়েছি বা পড়ি, আমার মনে হয় যে নিখিলেশ চরিত্রটি একটি সাইলেন্ট একটা চরিত্র, যার মধ্যে কিন্তু অনেক কথা বলা রয়েছে, তার নিঃশব্দের কিছু অনেক না বলা কথা রয়েছে। দেখো, যদি আমরা ঘর এবং বাইরের খুব মানে স্থূলভাবে বিচার করি, নিখিলেশ ঘর, সন্দীপ বার, তাই তো? নিখিলেশ বিমলার ঘর, সন্দীপ হচ্ছে বিমলার বাইরের উঠোন। অনেক পরে রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা যারা করতেন, কিন্তু গঠনমূলক সমালোচনা করতেন, যেটা কল্লোল যুগ আমরা দেখেছি, সেখানে পরবর্তী পর্যায়ে সুনীল গঙ্গোপাধ্যায় তো ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় মানে রবীন্দ্রনাথকে ঈশ্বর বলে মনে করেও ঈশ্বরের সমালোচনা করার কথা, যেটা বুদ্ধদেববাবু বলেছিলেন রবীন্দ্রনাথের ঠিক পরবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায় তার ভাবশিষ্য ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু বলছেন যে প্রত্যেকটা মানুষের জীবনে ঘর যেমন দরকার, ঠিক সেরকম একটা দক্ষিণের বারান্দারও দরকার। সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু বলেছেন। এবং আমি চলে আসছি একটু অন্য প্রসঙ্গে। এখানে সুনীল গঙ্গোপাধ্যায় দেখো একটা দিকশূন্যপুর তৈরি করে গেছেন। সেই দিকশূন্যপুরে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় যাচ্ছেন না, যাচ্ছেন হচ্ছে নীললোহিত। সেই দিকশূন্যপুর হচ্ছে নীললোহিতের। সেই নীললোহিত আমাদের দেখে মনে হয় খুব ভ্যাগাবন্ড, বেকার একটা যুবক। সে চাকরি বাকরি করে না, দাদার হোটেলে থাকে, দাদার বৌদির কাছে থাকে, খানিকটা প্যাম্পার্ড। সে চাকরির চেষ্টা করে, তাকে পাঠানো হয়, সে চাকরি করে, কিছুদিন পরে তার ভালো লাগে না, যখনই তার মন এই সমাজের অনুশাসনে ক্লান্ত হয়ে যায়, তখনই সে দিকশূন্যপুরে চলে যাচ্ছে। এই দিকশূন্যপুর কি সুনীল গঙ্গোপাধ্যায় এমনি সৃষ্টি করলেন? সেখানে রবীন্দ্রনাথের প্রভাব নেই? 100 বার আছে, 100% আছে। রবীন্দ্রনাথের ভাব শিষ্য এরা। সুতরাং আমি একটু অন্য প্রসঙ্গে এলাম এখানেই, যে বিমলা চরিত্রটা থেকে অনেক বেশি প্রতিবাদী চরিত্র কিন্তু বিনোদিনী। আমার এটা মনে হয় বিমলার থেকে অনেক বেশি প্রতিবাদী চরিত্র বিনোদিনী। দুটো সম্পূর্ণ আলাদা, পুরোপুরি আলাদা। আবার দেখো, যদি গোড়া উপন্যাসে আসি, গোড়া উপন্যাস আমার তৎকালীন যে স্বাধীনতা স্বদেশী আন্দোলন চলছে, সেই আন্দোলনের প্রেক্ষাপট ওই উপন্যাসের মধ্যে রয়েছে, যেখানে গোড়া ধর্ম নিয়ে ভীষণ গোড়ামি করে যাচ্ছে। সেখানে সুচরিতা রয়েছে, একদম আধুনিক একটা এখনকার সমাজের নারীদের প্রতিফলন সুচরিতা, কিন্তু আনন্দময়ী হচ্ছেন সেই সব কিছুর ঊর্ধ্বে এক সমাহিত মূর্তি, যে নারী স্বাধীনতারও কথা বলছে, মানুষকে শৃঙ্খলাবদ্ধ জীবনের কথা বলছে। আনন্দময়ী সেই, যাকে গোড়া বলছেন তুমিই তো মা, আমি অন্য কোথায় কি খুঁজছি, তুমি তো আমার জননী, তুমি তো আমার দেশমাতৃকা, তুমি যেখানে সব ধর্মকে তুমি নিজে নিয়ে নিতে পারছো। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, টিভির আওয়াজটা, গোয়ালাপাড়া থেকে জয়ন্তী রায় বলছি। দিদি আপনি টিভির আওয়াজটাকে বন্ধ করে দিন, অথবা অনেকটা দূরে যান, দুরকম হ্যাঁ, ভাবে বন্ধ করে দিয়েছি। বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলছি যে দিদি আপনাদের চ্যানেলটা আমি প্রতিদিন দেখি। ধন্যবাদ। হ্যাঁ, আর আজকে যে অনুষ্ঠানটা দেখছি ভীষণ ভালো লাগছে, কিন্তু অনেকক্ষণ থেকে লাইনে যাওয়ার চেষ্টা করছি, কিছুতেই পাচ্ছি না। তো একজন যে বর্ধমান থেকে বললেন যে জি বাংলার যে মমচিত্তে গানটার কথা, ওতে আমিও একমত। আমি চাই না যে রবীন্দ্রনাথকে নিয়ে এইরকম সব ছেলে খেলা হোক। হ্যাঁ, কেননা রবীন্দ্র দিদি আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলছি, অন্য কোনো চ্যানেলের নাম করবেন না, আমরা এটাতে অভ্যস্ত নই তো। হ্যাঁ, নাম ছাড়া বলুন। হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের মাধ্যমেই তো পৌঁছাবে না, আমরা তো পৌঁছানোর সুযোগ পাই না। রবীন্দ্রনাথকে আমরা এত ভালোবাসি, এত রবীন্দ্রসঙ্গীতকে আমরা পছন্দ করি। আমি একটু বাচ্চাদের গানও, রবীন্দ্রসঙ্গীত আমি একটু শেখাই আর কি। ধন্যবাদ। তো যখন বাচ্চারা বলবে যে ম্যাডাম আপনি তো এরকম শেখাচ্ছেন, এরকম তো ওই চ্যানেলে গান শুনলাম, তখন আমাদের তো অনেক রকম অসুবিধায় পড়তে হয়। তখন আমাদের চ্যানেলের কথা আর বলবেন। আমি এই চ্যানেলটা প্রতিদিন দেখি, আমার প্রিয় চ্যানেল। ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা কিন্তু বাস্তব সমস্যা, এটা কিন্তু একটা বাস্তব সমস্যা। কাছে একটু যাই, 100 বার যাবেন। হ্যাঁ। তো
আলো অমল কমল খানি, হ্যাঁ হ্যাঁ আলো দিয়ে অমল কমল খানি ওই গানটা, আর আমার মুক্তি আলোয় আলো, আলো দিয়ে যে আপনারা করছেন আজকে নারী চরিত্র নিয়ে করছেন, ভীষণ ভালো লাগছে। আর এই চ্যানেলটা আমি প্রতিদিন দেখি, আজকে নয় নয় করে 50 বার আমি ট্রাই করেছি, তবে লাইনটা পেলাম। ধন্যবাদ। এটা এটা কেন বলুন তো, এই যে আপনি 50 বার চেষ্টা করে 51 বারের বার পেলেন, এটা প্রমাণ যে আমাদের চ্যানেলে বহু মানুষ চেষ্টা করছেন টেলিফোন করার এবং তারা এই চ্যানেলের সঙ্গে অভ্যস্ত। আর আপনি বললেন না যে বাচ্চারা যখন বলবে যে এইটা তো নয়, আপনি তো এরম শেখাচ্ছেন, তখন উদাহরণ দেবেন আমাদের অনুষ্ঠানের কথা, যে ওই চ্যানেলটা দেখবে রোজ সকালবেলায়, ওটা লেসনের মতো মনে করবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন, দেবশ্রী। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, কেউ ছিলেন, তিনি কথা বললেন না, আমরা দেবশ্রী একটু গানেই যাব আবার। বেলায় যদি এসেছো আমার বনে, দিনের বিদায় খানে, বেলায় যদি গেও না, গেও না চঞ্চল গান, ক্লান্ত এসো
নারী সম্পর্কে বলছেন, নারী সে যে মহেন্দ্রের দান, এসেছে ধরণী তলে পুরুষের শোপিতে প্রাণ। এখানে রবীন্দ্রনাথ পুরুষকে মহান হতে বলছেন, নারীকে সম্মান করতে বলছেন। আর এখানেই হয়েছে আমাদের আজকের দার্শনিক জীবনতত্ত্বে, রবীন্দ্রনাথের জীবনতত্ত্বে নারী প্রগতির একটা দিক। দেবশ্রী রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন স্বাগতম দেবাশিস। আমরা যাই দেবশ্রী একদম গান দিয়ে। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়। গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়। গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়। ছেলেরা সকল গায়ে নীল মেখে, পাখিরা পাখায় পাখায় নীল এঁকে। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে। সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে। সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে। সে যে ওই বিধির নবীর হৃদয় হতে বহিল মরণ রূপী জীবন স্রোতে। সে যে ওই বিধির নবীর হৃদয় হতে বহিল মরণ রূপী জীবন স্রোতে। সে যে ওই ভাঙা গড়ার তালে তালে নেচে যায় দেশে দেশে কালে কালে। আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়। সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে, আকাশে দুই হাতে প্রেম বিলায় বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়। আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে দেবশ্রী আমরা পৌঁছে গেছি। আমরা একটু আগে একজন ফোন করেছিলেন বিরতিতে যাওয়ার আগে, তিনি বললেন যে একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের যে সৃষ্ট নারী চরিত্রগুলি, তা যেন আজকের প্রত্যয়ী নারী চরিত্র। দেখুন, রবীন্দ্রনাথ সমাজের অগ্রগতির কথা বলেছেন, কিন্তু তিনি এটা উপলব্ধি করেছেন এবং তার প্রতিফলন আমরা দেখেছি তার উপন্যাস, তার ছোট গল্পের নারী চরিত্রের সৃষ্টিতে। তিনি এটা বুঝেছিলেন যে সমাজের পৃথিবীর সভ্যতার অগ্রগতির রথ তখনই চলবে যখন নারীকে যোগ্য মর্যাদা দেওয়া হবে। নারীকে পিছনে ফেলে রেখে সমাজ প্রগতির কথা বলতে পারবে না, সমাজ অগ্রগতির কথা বলতে পারবে না যদি নারীকে সমকক্ষ না করে তোলা হয় পুরুষের। সেই কারণে কিন্তু রবীন্দ্রনাথ খুব সচেতনভাবে তার প্রত্যেকটি নারী চরিত্রকে তিনি
পুরুষের সমকক্ষ করে তৈরি করার চেষ্টা করেছেন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ। শুভ সন্ধ্যা। সকলকে একসঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? সুবোধদা? আমি মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। বলুন বলুন। ব্রেকের আগে বিষয়ের যে আলোচনা হচ্ছিল তার মধ্যে ঘরে বাইরে প্রসঙ্গ এসেছে এবং নিখিলের, সন্দীপ, বিমলা চরিত্রগুলো উঠে এসেছে। নিখিলের প্রসঙ্গে যে কথাটা বলা হলো যে নিখিলেশ তার মধ্যে যে সাইলেন্স, তার নীরবতার মধ্যে দিয়েই অনেক কথা বলা আছে। আমার খুব ভালো লাগলো এই কথাটা শুনে। এবং ঠিক তার বিপরীত চরিত্র সন্দীপ, এবং এই দুই চরিত্র টানাপোড়েনের মধ্যে বিমলা। তো এখান থেকে আমার মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রগতির ডায়ালেকটিক্যাল পদ্ধতিতে তিনি বিশ্বাস করতেন এবং সেই হিসাবেই তিনি এই দুটো চরিত্র এখানে এঁকেছেন, যেটা একদিকে সন্দীপ এবং অপরদিকে নিখিলেশ। এই দুই চরিত্রের মাঝখানের মধ্যে থেকে তার যে এই যে এদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে তার যে প্রগতি, সেই প্রগতিকে উনি বোধহয় বিমলা চরিত্রের মধ্যে দিয়ে এটাকে উনি তুলে ধরতে চেয়েছেন। এটা আমার মনে হলো এই আলোচনাটা এইমাত্র শুনতে এখানেই আমার মনে হলো যে তিনি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নারীর মধ্যে দিয়ে যে আত্মিক আলোর যে শিখা সেটাই শুধু দেখেননি, তিনি নারীর মূর্ত ব্যক্তি স্বরূপের মধ্যে দিয়ে তার পিছনে যে বিমূর্ত অখণ্ড অনন্ত সুন্দরের আভাস দেখতে পেতেন এবং সেই যে আভাস তিনি দেখতে পেতেন সেটা তার মানবিক মানে নারীর মানবিক সত্তাকে ছাপিয়ে বহু দূর পর্যন্ত প্রসারিত এবং সেটা দেশকালের সীমানাকেও যেন ছাড়িয়ে গেছে। তিনি তার সৃজনশীল কর্মের মধ্যে দিয়ে এটাই তার গল্পে, তার উপন্যাসে, অন্যান্য লেখার মধ্যে দিয়ে এটাই তুলে ধরতে চেয়েছেন। ধন্যবাদ সুবোধদা। কবিগুরু বলছেন এক জায়গায় তিনি তার উপলব্ধির কথা তার পরিণত জীবনে তিনি লিপিবদ্ধ করেছেন এভাবেই: পৃথিবীতে নতুন যুগ এসেছে। অতি দীর্ঘকাল মানব সভ্যতার ব্যবস্থা ছিল পুরুষের হাতে। এই সভ্যতার রাষ্ট্রতন্ত্র, অর্থনীতি, সমাজ শাসন গড়েছিল যুবক। মেয়েরা তার পিছনে প্রকাশহীন অন্তরাল থেকে করেছিল ঘরের কাজ। এই সভ্যতার মানবচিত্তে অনেকটা সম্পদের অভাব ঘটেছে। সেই সম্পদ মেয়েদের হৃদয় ভাণ্ডারে কৃপণের জিম্মায় আটকা পড়েছিল। আজ ভাণ্ডারের দ্বার খুলেছে ঘরের মেয়ে প্রতিদিন বিশ্বের মেয়ে হয়ে দেখা দিচ্ছে। এর থেকে উপলব্ধির কথা আর কি বলবো, এ তো বড় উপলব্ধি। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মেয়ের এইটা ভাবাই উচিত যে কে কী ভাবলো, কে কী বললো, আমাদের জন্য একজন ঈশ্বর রয়েছেন, তিনি হলেন রবীন্দ্রনাথ, যিনি আমাদের ভাবতে, আমাদের কাজ করতে সাহায্য করেন। কিন্তু এখানে দাঁড়িয়ে আমার আরেকজনের কথা বলতে ইচ্ছেই করছে, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে যদি এই মানুষটি বাংলার বুকে না জন্মাতেন, তাহলে আমি দেবশ্রী আজকে এইভাবে আপনাদের সামনে আসতে পারতাম না। আমাদেরও ওই হয়তো চিকের আড়ালেই বসে থাকতে হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামটা আমার ভীষণভাবে উল্লেখ করতে ইচ্ছে করে। এটা আমার মা বলতেন, আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য তোমার মা আমি হতে পেরেছি এবং তোমাকে আমি লেখাপড়া শেখাতে পেরেছি। এটা আমার মায়ের কথা ছিল। তো আমি সেই কথাটাই আজকে হয়তো খানিকটা আমাদের মতো করে বললাম। তো যাই, এবার একটু গানে বলো। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগে উঠে বাজে বেদনাতে, বিরহ
আখি পাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে। সুদূরের সুগন্ধধারা বায়ু ভরে পরাণে আমার পথহারা ঘুরে মরে। সুদূরের সুগন্ধধারা বায়ু ভরে পরাণে আমার পথহারা ঘুরে মরে। কার বাণী কোন সুরে তানে মরে মরে পল্লব জানে। কার বাণী কোন সুরে তানে মরে মরে পল্লব জানে। বাজে মম মঞ্চের রাজে সাথে সাথে বিরহ মধুর হলো আজি মধুরাতে। গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি দেবশ্রী। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বললাম সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে একটা কথা বলি যে ভানু সিংহের পদাবলী থেকে শুরু করে সভ্যতার সংকট, কবির এই প্রত্যেকটা রচনার মধ্যেই, সৃষ্টির মধ্যেই আমরা দেখে থাকি নতুন কোনো কথা, নতুন কোনো বিষয় এবং নতুনভাবে ভাবনা। আমাদের হাতে সময় নেই, বিদায় নেবার পালা। তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আর আমি বলবো, প্রতিবাদের কথা আপনারা বলছেন তো, প্রতিবাদের প্রয়োজন হবে না যখন আমরা প্রত্যেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আত্মস্থ করতে পারবো, তার ভাবধারায় নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো, মানে আমার মনে হয় ভাবতেও পারবো। অবশ্যই। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, নমস্কার।